নমস্কার বন্ধুরা, গত কয়েকদিন ধরে আমি আপনাদের বাংলা সাহিত্যের ভৌতিক গল্প শোনাচ্ছি। আর অজস্র মণিমাণিক্য রয়েছে বাংলা সাহিত্যের ভৌতিক গল্পে। আজকে শোনাবো তেমনই একটি ভৌতিক গল্প। লেখক গজেন্দ্র কুমার মিত্র। আর গল্পটির নাম হচ্ছে এক রাত্রির অতিথি। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে গল্পটির পাঠ শেষে একটা লাইক বাটন প্রেস করে দেবেন। তাহলে শুরু করছি আজকের গল্প, গজেন্দ্র কুমার মিত্রের লেখা এক রাত্রির অতিথি। বুড়ো মাঝিটাকে তাড়া লাগানো বৃথা জেনেই অনিমেষ বহুক্ষণ আগেই চুপ করেছিল। তার ফলে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। মাঝির বকাটাই রোগ, এমনকি ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এইটাই পেশা। ওর বউ কতদিনে মরেছে, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে, জামাই কেন মেয়েকে নেয় না, ছোট জামাইটা জুয়ারি, ছেলেটা নেশা করতে পেলে আর কিচ্ছু চায় না। খুব ছেলে বয়সে একবারও কলকাতায় গিয়েছিল, কিন্তু অত হট্টগোলে মাথা ঠিক থাকে না বলে পালিয়ে আসতে পথ পায়নি। আবার একবার যাবে মা কালীকে দর্শন করতে, ইত্যাদি তত্ত্ব পরিবেশন করবার ফাঁকে ফাঁকে কেবলমাত্র দম নেবার প্রয়োজনেই যখন থামে, তখনই শুধু দাঁড় বাইবার কথা মনে পড়ে ওর। সুতরাং শহরে যাওয়ার বাস যে পাবে না তা অনিমেষ আগেই বুঝেছিল, কিন্তু এমন অবস্থায় যে পড়বে তা কল্পনাও করেনি। বাস তো নেই, আশেপাশে কোথাও মানব বসতির চিহ্নও যেন চোখে পড়ে না। নৌকা এসে যেখানটায় ভেড়ে সেখানটা বাঁশের মাচার মতো একটা আছে। জাহাজ ঘাটা হলে অনায়াসে যেটি বলা যেত। সেই মাচাতে নেমে অসহায়ভাবে অনিমেষ একবার চারিদিকে তাকিয়ে দেখল। নিচে ময়ূরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে। তার স্রোতের গতি থাকলেও তবু একটি প্রাণ স্পন্দন বোঝা যেত। কিন্তু এত মন্থর তার স্রোত, এত নিস্তরঙ্গ যে মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে। আর তার সেই অতল কালো বুকে কত কি রহস্যময় জীব স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছে। ওপারের ভগীরথপুর গ্রাম বেশ সম্পন্ন গ্রাম, তা সে জানে। বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর আছে, কিন্তু এখান থেকে তার কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে তা সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গেছে একটুখানি গিয়েই। দুদিকে বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে। একটা আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারে যদি এই হয় তো এপারের অবস্থা সহজেই অনুমেয়। এপারে যেদিন সে এসেছিল সেদিন দিনের বেলাও কোনো গ্রাম ওর চোখে পড়েনি। বাসটা এসে একেবারে এই ঘাটের ধারে দাঁড়ায়। যাত্রীরা সবাই ভগীরথপুর চলে যায়। সেদিন অন্তত এমন কেউ ছিল না যে এপারে কোথাও যাবে। আসার সময়ও দুদিকে আম গাছের ঘন বন কাটিয়ে এসেছিল, বেশ মনে আছে। হয়তো ছিল কোথাও ঘরবাড়ি, কিন্তু তা তো ওর চোখে পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকা আছে, চড়া ভেলার মতো প্রকাণ্ড বস্তু, কিন্তু শেষ বাস চলে যাবার পর আর ওপার থেকে কেউ আসবার সম্ভাবনা নেই জেনে সে ইজারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে নৌকাটাকে ওপারে বেঁধে রেখে। বাবু ভাড়াটা? তাড়া লাগায় মাঝি। বিহ্বলতা কাটে, কিন্তু যেন আরও ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ। ভাড়াটা কি রে? এই অন্ধকার রাত্রিরে আমি এখানে থাকবো কোথায়? তুই তো 1 ঘন্টার রাস্তা 7 ঘন্টা এনে আমাকে এই বিপদে ফেললি। এখন নিদেন ওপারে পৌঁছে দে, দেখি কোথাও একটু আশ্রয় পাই কি না। এপারে এই জঙ্গলে শেষ কি বাঘের পেটে প্রাণ দেব? চল ওপারে নিয়ে চল। উটি লাড়লাম, আজ্ঞা। সে কি, কেন রে, কি হয়েছে? তার উত্তরে মাঝি যা বলল তার অর্থ হচ্ছে এই যে ওপারে অন্য নৌকা গেলে খেয়ার ইজারাদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়। সুতরাং ওপারে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়।
অনিমেষ তাকে অনেক করে বোঝালো। ওপারে তাকে ধরবার জন্য ইজারাদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকত। শুধু ইজারাদার কেন, জনমানবের চিহ্ন থাকলে সে মাঝিকে এ অনুরোধ করতো না, কোনো মতে নামিয়ে দিয়ে সে চলে যাক, তাতে যদি কেউ তাকে ধরে তো অনিমেষ তার দায়ী, ইত্যাদি সব কথার উত্তরে তার একটাই উত্তর, উটি লাড়লাম, আজ্ঞা। অনিমেষ তখন রাগ করে বলল, তবে তুইও থাক, আমিও তোর নৌকাতেই রাত কাটাই। আজ্ঞা উটি ওর লাড়লাম। শুধু তাই নয়, দাঁড়ের এক ধাক্কা দিয়ে নৌকাটা খানিক দূরে সরিয়ে নিয়ে গেল। টাকাটি ছুঁড়ে দেস কেনে, বাড়ি চলে যাই। তবে টাকাও পাবি না, যা, রাগ করে বলে অনিমেষ। কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যি একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে একখানা 1 টাকার নোট দলা পাকিয়ে ছুঁড়েই দেয়। যা বেটা যা, পথে ডুবে মরিস তো ঠিক হয়, মনে মনে বলল অনিমেষ। ব্যাস, এরপর সব পরিষ্কার। উপারে ঘন বনের নিবিড় তমিশ্রা, সামনে অতল শান্ত জলে তারই রহস্য যেন জমাট বেঁধে, আর এপারে তার চারপাশ ঘিরেও দৈত্যের মতো কতগুলো গাছপালা। ভয়াবহ অন্ধকার বিস্তার করে সমস্ত সভ্যতার চিহ্ন, এমনকি আকাশকেও যেন আড়াল করে রেখেছে। অনিমেষ উঠে এসে দাঁড়ায় এবং ঘোরে। যেখানটায় সেখানে খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরও ভয়ঙ্কর। সুটকেসটা মাথার উপর পেতে সেখানেই জেঁকে বসল অনিমেষ। বাঘভাল্লুক সত্যিই যদি আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারবে, এখানটায় খানিকটা তবু নিরাপদ। খড়খড় ঝটফট শব্দে কি একটা পাখি উড়ে বসলো মাথার ওপরে। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছে কোথাও শুকনো পাতার উপর দিয়ে কি একটা সরীসৃপ চলে গেল বোধহয়। সামান্য শব্দ, তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খায়, ওইটুকু আওয়াজ। কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ উঠল কোথায়। বিশ্রী লাগছে। নক্ষত্রের আলোতে যত দূর দৃষ্টি চলে, বহুক্ষণ ধরে ধরে হাতঘড়িটা দেখল। মাত্র রাত 9টা। কলকাতায় সবে সন্ধ্যা, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখনও দীর্ঘ সময় তাকে এখানে অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে, তারপর কখন ইজারাদারদের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস একটা আসে এখানে সকাল 8টা নাগাদ। সন্ধ্যেতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোনো গ্রামে থাকে। 7টা নাগাদ এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা এখনও। আচ্ছা, হাঁটলে কেমন হয়? বাসের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর একটা গ্রাম পাওয়া যায় না কাছাকাছির মধ্যে? কিন্তু সেখানে যদি তাকে আশ্রয় দিতে কেউ না চায়, ডাকাত বলে মনে করে, তাছাড়া দুদিকে যা ঘন বন, যদি বাঘ আসে। মুর্শিদাবাদ জেলার এসব অঞ্চলে প্রায়ই বাঘ বেরোয়। দরকার নেই, 10-11 ঘন্টা সময় এরকম করেই কেটে যাবে। মশাই শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? অস্ফুট একটা শব্দ করে চমকে ওঠে অনিমেষ, বরং আঁতকে ওঠে বলাই ঠিক। কখন নিঃশব্দে কে পেছনে এসে দাঁড়িয়েছে, কই একটু তো টের পায়নি। সামান্য খড়কুটো নড়া শব্দের দিকেও তো সে কান পেতেছিল। কয়েক মুহূর্ত যেন ভয়ে আড়ষ্ট হয়ে থাকে, ঘাড় ফেরাতেও সাহস হয় না। কথাগুলো বলছে সে একেবারে ওর পিছনে এসেই দাঁড়িয়েছে, অত্যন্ত দ্রুত, যেন একটা কথা শেষ হবার আগেই আরেকটা শুরু করে দিয়েছে। এইভাবে পরপর 3টে প্রশ্ন করে আগন্তুকটিও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অবশেষে প্রায় মরিয়া হয়ে অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গোছের একটি মানুষ, খুব বেঁটে নয়, তা বলে ঢ্যাঙাও বলা চলে না। উস্কো খুস্কো এক মাথা চুল ও ঘন দাড়ি গোঁফ। ঘন দাড়ি কিন্তু আবক্ষ বিস্তৃত নয়, মধ্যে মধ্যে কামানো বা ছাঁটা হয়, এমনি দাড়ি। একখানা খাটো আধময়লা কাপড় পরনে, কোঁচার খুঁট গায়ে জড়ানো। মোটা ভুরুর আড়ালে কোটরগত চক্ষু, তীক্ষ্ণ দৃষ্টি, নিঃশব্দে শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বাপর আয়ত্ত করার চেষ্টা করছে।
বলছিলাম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, না? তাহলে বরং চলুন না হয় আমার কুটিরে, কোনো মতো রাতটা কাটিয়ে দেবেন। হায় রে, আগুন ফলম্বিত কুন্তলা, বনমালা সবিতা কপালকুণ্ডলারা শুধু উপন্যাসেই দেখা যায়। যাজ্ঞে, নবকুমারের অদৃষ্ট তার নয়, তা তো বোঝাই যাচ্ছে। তাই বলে কি ওর চেয়ে ভদ্র চেহারা আর কেউ জুটতে নেই? এই লোকটাকে দেখেই যেন পাগল বলে মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয়ে গিয়ে কি আরও বিপদে পড়বে? কি বলেন, যাবেন নাকি? আপনি এখানে মানে? আমতা আমতা করে অনিমেষ। আমার এখানেই একটা ঘর আছে, এই যে। লোকটা আঙুল দিয়ে দেখায়। সত্যি তো, এই তো। বলতে গেলে তার সামনেই পাড়ের ওপর একখানা খড়ের ঘর। ও অঞ্চলে যেমন হয় তেমনি। আশ্চর্য, এতক্ষণে তার চোখে কি হয়েছিল? লোকটি বোধ হয় তার মনের ভাব বুঝেই হেসে বলল, ঘরে আলো ছিল না কি না, তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলুম না, নদীর ধার দিয়ে গিয়ে একটু বেড়াতে গিয়েছিলুম। অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ ভালো লাগে। এখানে বাঘের ভয় নেই? আছে বই কি, তবে আমার অত নেই। মরবার ভয় করি না, করে লাভই বা কি বলুন তো? মরতে তো একদিন হবেই। না, লোকটাকে ঠিক পাগল বলে তো মনে হয় না। চলুন চলুন, ঘরে বসেই কথা হবে কোন। লোকটা তাড়া লাগায়। চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখানা নয়, পাশাপাশি দুখানা ছোট ঘর, সামনে এক ফালি দাওয়া। ভিতর দিকে আরও কি আছে তা ওর নজরে পড়ল না। দাওয়া বেশ ঝকঝকে করে নিকানো, পরিচ্ছন্ন। লোকটি আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে, দাঁড়ান, আলো জ্বালি বলে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দোর খুলে ভেতরে ঢুকল। তালা চাবির বালাই নেই, দোর শুধু ভেজানোই ছিল। ঠেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভিতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জ্বেলে লোকটি বলল, আসুন, ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র বেশি ছিল না। একটা তক্তাপোষের উপর একটা মাদুর বিছানো, শয্যা বলতে এই। একটা বালিশ পর্যন্ত নেই। একপাশে একটা দড়ি টাঙানো, তাতে খান দুই কাপড়, তার মধ্যে একটা লাল। মেঝেতে জলের একটা মেটে কলসি, একটা কাঁসার ঘটি এবং পিতলের পেলসুজে একটা মাটির প্রদীপ। এছাড়া আর কোথাও কিছু নেই। বসুন বসুন, ওই চৌকিটির ওপর বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজেরই দুহাত ঘষে ঘষে কেমন এক রকমের বিচিত্র হাসি হেসে বললে, ভালো বিছানা আমার নেই, ওই সুটকেসটা মাথায় দিয়েই শুতে হবে। আর খাবারও তো কিছু দিতে পারবো না, ঘরে আমার কিছুই নেই। আপনি মদ খান? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা যায় ওর প্রশ্ন করার ভঙ্গিতে। না না, রক্ষে করুন, কিচ্ছু ব্যস্ত হতে হবে না আমার জন্য। আশ্রয় পেয়েছি এই ঢের। ওই আশ্রয়টুকুই যা, বাঘভাল্লুকের হাত থেকে তো বাঁচলেন অন্তত। তা আশ্রয় ভালোই, ঘরখানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে ওঠে সে। সাদা ঝকঝকে দাঁত কালো দাড়ির ফাঁকে চকচক করে ওঠে। অনিমেষে যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি। আবারও সে সন্দেহটা মনে জাগে, পাগলের পাল্লা এসে পড়ল নাকি? আপনি এখানে কি করেন? আপাতত কিছুই না। আচ্ছা বসুন, আমি আসি। মুখ হাত ধোবেন নাকি? ধুতে পারলে ভালোই হতো, কিন্তু অনিমেষের তখন নড়তে ইচ্ছা করছে না। সে বললে, না, দরকার নেই। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল। ভালো বোধ হচ্ছে না ওর, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে? এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম খাবার নেই তো নিজে কি খায়? চোর ডাকাত নয় তো? লোকজনকে ভুলিয়ে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছেন। ব্যাগে ওর খানকত কাপড় জামা ছাড়া আর কিছুই নেই। পকেটেও মাত্র টাকা 6 আছে। কিন্তু একটু পরে সমস্ত দেহ হিম হয়ে ওর মনে পড়ে, এইসব উদ্দেশ্যে যারা নিয়ে আসে ভুলিয়ে, টাকা না পেলে আরও হিংস্র হয়ে ওঠে। তাছাড়া মেরে ফেলে তো দেখবে কি আছে না আছে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল।
তারা একটা লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটি আতলা। কখন গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে দাঁড়িয়েছে, অনিমেষ টেরও পায়নি, যদিও খোলা দরজার দিকে চেয়েই বসেছিল সে। আশ্চর্য! লোকটি বলল, এখনই শুয়ে পড়বেন নাকি? যদি ঘুম পেয়ে থাকে তো স্বতন্ত্র কথা, নইলে একটু বসি। কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি, বলেন তো দুটো কথা কয়ে বাঁচি। এখানে তেমন লোকজন তো নেই, আসেও না কেউ। অনিমেষ আবারও পূর্ব প্রশ্নের জের টানল, তা এমন জায়গায় আপনি থাকেনই বা কেন? সেই হাসি গৃহস্বামীর মুখে, তেমনি নিঃশব্দ হাসি। দাড়ির ফাঁকে শুভ্র দন্তের সেই বিজলি প্রকাশ। ভয় নেই, আমি চোর না, ডাকাতও নই, পাগলও নই। ঘরে কিছু নেই মানে আমার কিছুর দরকারও নেই, থাকারও দরকার হয় না আমার। কেন জানেন? তারপর যেন কতকটা অসংলগ্নভাবেই বলে ওঠে, আমি সাধক, তান্ত্রিক, সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসের দৃষ্টিতে চায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটা বলে, না, সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নই, তবে সাধক বটে। উবু হয়ে ঘরের মেঝেতেই বসল লোকটা। কিছুক্ষণ মৌনভাবে থেকে বললে, তাহলে আপনাকে বলেই ফেলি। কাউকে কখনো বলিনি, বলবার সুযোগও পাইনি বিশেষ। এই অঞ্চলের লোক আমি, বুঝলেন। ছেলেবেলা থেকে নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওইদিকে মনটা ঝোঁকে। মনে হতো আমি ওই সব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব। আমাকে আর পায় কে? হায় রে, তখন কি আর জানতুম যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে এলে সিদ্ধি তো দূরের কথা, সমস্তই খোয়াতে হয় একে একে। এই পর্যন্ত বলে লোকটি চুপ করল। এতক্ষণে অনিমেষও অনেকটা সহজ হয়েছে। লোকটার ভাবভঙ্গি আর কথাবার্তায় সত্য কথা বলছে বলে মনে হয়। দুশ্চিন্তাও খানিকটা কমে গেল ওর। এ বাড়ি আমার অঞ্চলে নয়, বাড়ি সেই পাঁচতুপির কাছে। এখানে কেন এলুম বলছি, দাঁড়ান। বলেছি আপনাকে ছোটবেলা থেকেই ওইদিকে ঝোঁক গিয়েছিল। স্কুলে পড়া হলো না, তার বদলে যত সব ওই ধরনের বই পড়তে লাগলুম। পড়তে পড়তে বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল। কিন্তু গুরু কই? দু একটা সন্ন্যাসী যা হাতের কাছে পেলুম, দেখলুম সব বাজে, কেউ কিছু জানে না। অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবো কী করে? মনটা বড় চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা ছিল না, মাথার উপর বাবা, বড় ভাই, জমি জমা তারাই দেখাশোনা করত। অবশ্য আমি বকুনিও খেয়েছি ঢের, কাজকর্ম কিছু করি না বলে, কিন্তু সেসব গায়ে মাখিনি। তবে দিন যত যেতে লাগলো মনটা তত ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমার 23-24 বছর বয়সের সময় বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লুম। বেশ বুঝেছিলুম ঘরে বসে আর কিছু হবে না। এই তীর্থ ও তীর্থ অনেক করে অনেক দেশই ঘুরলুম। ভালো চাকরি বা ভালো বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলুম। সংসার, বুঝলেন মশাই, মায়ার ফাঁদ পেতে রেখে দেয় সারা জগতে। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ বাঁধতে পারল না। কিন্তু আসল উদ্দেশ্য তাও কিছু হলো না। এমনিভাবে যখন ক্রমশ হতাশ হয়ে উঠেছি, তখন একদিন বাড়ি ফেরার পথে, বলতে গেলে বাড়ির কাছে, একজনকে হঠাৎ পেয়ে গেলুম। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন শুনলুম। উলঙ্গ থাকেন শ্মশানে শুয়ে, কেউ খেতে দিলে খান, নইলে এমনি থাকেন। কাঁচা মাংস, পাতা লতা, এমনকি বিষটা খেতেও তার আপত্তি নেই বোধ হয়, এমন নিষ্পৃহ তিনি। খোঁজ করে গেলুম, প্রথম তার দেখাই পাওয়া যায় না। শেষে 3 দিন ধন্না দিয়ে পড়ে থাকতে দর্শন পেলুম। বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি, কিন্তু পাগল নন। একদিন আমার চোখের সামনেই দুদিক থেকে দুদল ভক্ত তাকে দর্শন করতে আসছে দেখে আমার চোখের সামনে শিয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সেঁধুলেন। কেউই আর খুঁজে পেল না। বুঝলুম
যে এতদিন ধরে যাকে খুঁজছিলুম, এতদিন পর তাকে পেয়েছি। অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটি থামতেই সে বলল, তারপর? লোক তো পেলুম, তাকে ধরি কি করে? কিছুতেই ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানে পোড়া কাঠ তুলে তেড়ে আসে। একদিন খুব কান্নাকাটি করতে সব শুনলে মন দিয়ে। তারপর যা বকুনিটা দিলে, বললে ভালো চাস তো এসব মতলব ছাড়, সাধনা করবি তুই ওই 1.5-6 কাঁপা নিয়ে। তোর কাজ নয়, বুঝলি, মরবি একেবারে। তাছাড়া ভোগ করবার জন্য এসব কাজ যে করতে আসে তাদের একুল ওকুল দুকুল যায়। রামকৃষ্ণ পরমহংসের গল্প পড়িসনি? মাকে বলেছিল, মা অষ্টসিদ্ধাই দে, হৃদে বলেছে চাইতে। মা বললেন কাল সকালের উত্তর পাবি। পরদিন সকালেই দোর খুলতে নজরে পড়ল একটি মেয়ে ছেলে ওইদিকে ফিরে শৌচ করতে বসেছে। পরমহংস অপ্রস্তুত হয়ে ফিরে এসে ভাগ্নেকে এই মারে তো এই মারে। বুঝলি, এমনি তুচ্ছ শুধু নয়, ছোট জিনিস ওসব। ঘরের ছেলে ঘরে ফিরে যা, বিয়ে থা কর। নিজে নিজেই ভগবানকে ডাক, নয়তো কুলুগুরুর কাছে দীক্ষা নিস। অনেক কাকুতি মিনতি করলুম, বাবার আর দয়া হলো না। কিন্তু মশাই হাল ছাড়লুম না। আমার তখন জেদ চেপে গেছে কিনা, ওইখানেই পড়ে রইলুম। বলতে গেলে না খেয়ে দে। আর গোপনে ওর দিকে নজর রাখলুম, যদি আসল প্রক্রিয়ার কিছু হদিশ পাই। বুঝলেন না? এতদিন কি আর বৃথাই লাইনে ঘুরছি? আসল মানুষ না পাই, ওদের ভেতরকার কথা কিছু কিছু জেনেছি বই কি। তারপর হলো কি মশাই, আরও 2-1 সাধক আর ভৈরবী ওইখানে এলো বাবার সঙ্গে দেখা করতে। গোপনেই এলো, কিন্তু আমি তো ওইখানেই পড়ে থাকি, আমাকে এড়াবে কী করে? পরপর কদিন ওদের চক্র বসলো, তাও দেখলুম। মনে হলো যে আর কি, সব শিখে গেছি। ওখান থেকে রওনা হয়ে আর বাড়ি ফিরলুম না। নির্জন স্থান, অথচ শ্মশান, লোকালয়ের কাছে এরকম খুঁজতে খুঁজতে এসে পড়লুম। পথে নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে নিলুম। ও মশাই, এলুম তো এখানে, কিন্তু সাধনা আর হয় না। প্রথম দিন থেকেই বিঘ্ন, উপকরণ নেই। শেষে অনেক কৌশল করে অনেক নিচে নেমে যদি বা সব জোগাড় করলুম, মঙ্গলবার অমাবস্যার রাত পেয়ে যেমন আসন করে বসেছি। কি বিঘ্ন কী রকমের! কি বিঘ্ন কী রকমের? ভয় পেলেন? শুনেছি তো এইরকম সাধনায় বসলে প্রথম প্রথম নানা রকমের ভয় দেখায়, কিন্তু সেটা তো শুধু পরীক্ষা করার জন্য। আপনি তো সেরকম শুনেছিলেন নিশ্চয়ই, তবে ভয় পেলেন কেন? হাসলো লোকটা আবারও। কাউকে ছেলে মানুষই করতে দেখলে বিজ্ঞ মানুষেরা যেমন হাসে, কতকটা তেমনি হাসি। বললে, জানে তো সবাই, কিন্তু শোনা এক জিনিস আর অভিজ্ঞতাটা আর এক। তেমন অভিজ্ঞতা হলে বুঝতেন। শুনবেন কেমন? মরার খুলিতে করে মদ খাচ্ছি, মনে ভয় ডর কিছুই নেই, এই বিশ্বাস হয়ে গিয়েছিল। কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সেসব শুনে। না না, তেমন কিছু ভয়ানক নয়। প্রথম শুরু হলো ফিসফাস কথার শব্দ, খিলখিল হাসি, চাপা হাসি। ক্রমে সেটাই বাড়তে লাগলো। মনে হলো 10 জন, 20 জন, 100 জন, হাজার হাজার। আপনার চারপাশে যদি লক্ষ লোকের ফিসফিস কথারই শব্দ হতে থাকে তা কেমন হয়? তার সঙ্গে আবার চাপা এক ধরনের খিলখিল হাসি। তবু আমি স্থির হয়ে আসনেই বসে রইলুম, নড়লুম না। যদিও কাজে আর মন দিতে পারলুম না, এটাও ঠিক। তারপর মশাই স্পষ্ট দেখতে লাগলুম শ্মশানের মাটি ফুঁড়ে ফুঁড়ে যেন মরাগুলো উঠছে। কতকাল থেকে মরেছে সব, কত হাজার হাজার বছর ধরে। এক একজনের বীভৎস চেহারা, রোগে যন্ত্রণায় বিকৃত মুখ। কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙাড়ের হাতে প্রাণ দিয়েছে, কেউ বা গলায় দড়ি। ঠিক সেই অবস্থায় উঠছে, তেমনি স্কন্দ কাটা কিংবা হাড়গোড় ভাঙা অবস্থায়। সকলেরই চোখে মুখে রাগ, চোখের দৃষ্টিতে আগুন। তারা সবাই আমার দিকে আঙুল তুলে শাসাতে লাগলো, পাপিষ্ঠ, তুই এখানে কেন? শ্মশান অপবিত্র করতে এসছিস? চলে যা। তাদের মধ্যে আবার একজনের শুধু কঙ্কাল, বোধহয় তাকে পুঁতে রেখেছিল কোথাও মেরে, তারপর তাকে তুলে পোড়াতে হয়েছে।
সেটাই সবচেয়ে কাছাকাছি এলো। মুখে সেই এক শব্দ, দূর হ, দূর হ। ভয় পেয়ে গেলাম খুব। তবু এও জানি একবার ভয় পেলেই চিরকালের মতো গেল। প্রাণপণে চেঁচিয়ে উঠলুম, যাব না, যাব না, উঠবো না আমি। ব্যাস, আর যায় কোথায়? আর সেই কঙ্কালটা আরও এগিয়ে এসে তার অস্থিময় আঙুল কটা আমার গলাটা চেপে ধরল। ওহ, কী সে চাপ, যেন মোটা লোহার শাঁসি। কত চেষ্টা করলুম মুক্ত হওয়ার, কিন্তু সে বজ্রকরীন মুষ্টি খোলে কার সাধ্য? দম বন্ধ হয়ে গেল। বুকে সে এক অসহ্য যন্ত্রণা। মনে হলো যেন দেহের প্রতিটি শিরা ফেটে যাচ্ছে। আকুলি বিগুলি করতে লাগলাম এক ফোঁটা হাওয়ার জন্য। সে হাওয়া চারিদিকেই রয়েছে, তবু এক বিন্দু বুকের মধ্যে নিতে পারলাম না। বরং আরও চেপে বসতে লাগলো সেই সাঁড়াশির মতো আঙুলগুলো। তারপর রুদ্ধশ্বাসে প্রশ্ন করে অনিমেষ। তারপর আবার সেই হাসি। তারপর আর কি? মুক্তি? সেই থেকেই ঘুরে বেড়াচ্ছে এখানেই। কাজও নেই, কামাইও নেই, জায়গাটা মায়া ছাড়তে পারি নে। সব থেকে বড় কষ্ট হয় কথা কইবার লোকও নেই বলেই। কিন্তু কথা কইতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্কে অনিমেষের যেন গলা কেঁপে যায়। আপনি মুক্তি পেলেন কি করে? তা আমি জানি না। আমি একসময় দেখলুম আমি দাঁড়িয়ে রয়েছি আমার ভূতপূর্ব আশ্রয়, অর্থাৎ দেহটার পাশে। যারা এসেছিল তাদেরও তো কাজ শেষ, তারাও যে সব মিলিয়ে গেছে। এক কথায় সব কিছুর শান্তি। তবু বুঝতে কয়েক মিনিট দেরি লাগে অনিমেষের। কথা কইতে গিয়েও গলার স্বর বিকৃত হয়ে যায়। তার মানে কি? আপনি বলতে চান আপনি তখন মারা গেলেন? আপনি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়। কিন্তু প্রশ্ন করছে সে কাকে? কেউ তো নেই। সে তো বসে আছে একা ঘরে। বাকি জিনিসগুলো ঠিক আছে, রিদিমটা তেমনি জ্বলছে। শুধু উবু হয়ে বসে যে লোকটা কথা বলছিল সে আর নেই। কোথা দিয়ে গেল লোকটা? কখন উঠে গেল তার চোখের সামনে দিয়ে? বারবার এই ব্যাকুল প্রশ্ন মনে উঠতে লাগলো, কিন্তু উত্তর দেবে কে? খানিক পরে আসল প্রশ্নটা আবার প্রবল হয়ে উঠল। তাহলে কি লোকটা যা বলে গেল তা সত্যি? ওই লোকটা কি মানুষ নয়, অশরীরী বিদেহী আত্মা? খাবার কিছু লাগে না ওর? বলেছিল বটে মরার ভয় নেই। গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমেষের। কিন্তু সে শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে। এসব মিথ্যা কল্পনা, আত্মসম্মোহন বলেই জানে। সে বিশ্বাস করবে না একথা যে বিংশ শতাব্দীর মধ্যভাগে সে ভূত দেখেছে। আচ্ছা, পিছনে ছায়া পড়েছিল কি ওর? মনে করার চেষ্টা করে অনিমেষ। সত্যি কি না লোকটা তার সঙ্গে তামাশা করেছে? আগে যা ভেবেছিল দায়, ডাকাত বা ঠ্যাঙাড়ে জাতীয়, ভয় দেখিয়ে গেল। এরপর কাজ হাসিল করা সোজা হবে ভেবে মনকে প্রবোধ দেয় সে, এইটে হওয়াই সম্ভব। ভূত হলে আলোয় থাকবে কি করে? বদমাইশ। আরও বেশি ভয় দেখানোর জন্য ম্যাজিকওয়ালাদের মতো নিমেষের চোখের সামনে থেকে সরে গেছে। দৌড়টা বন্ধ করে দেবে নাকি? দেওয়াই উচিত। ফালাবে? কোথায় যাবে সেই অন্ধকারে? আরও তো ওদের কবলে গিয়ে পড়তে হবে। সে দেখতে পাবে না ওদের, ওরা দেখবে। তার চেয়ে দৌড় বন্ধ করে বসে থাকা মন্দ নয়। যা হওয়ার হবে। আলো তো থাকবে এখানে, লোকগুলোকে তো চোখে দেখা যাবে। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়ালো। হাতে পায়ে যেন আর জোর নেই। কোনো মতে উঠে গিয়ে সন্তর্পণে দৌড়টা বন্ধ করে দিল। ভাগ্যিস ভিতরে খিল আছে, বেশ মজবুত খিল। দেখে শুনে ভালো করে বন্ধ করলো। যাক, নিশ্চিন্ত। কিন্তু এ কি, হঠাৎ আলো নিভে গেল যে! মুহূর্তের মধ্যে কোনো রকম নোটিশ না দিয়ে ঘরটা তার চারপাশ নিশ্চিদ্র অন্ধকারে ভরে গেল। তেল ছিল না, কিন্তু তাহলে তো একটু একটু করে ম্লান হয়ে আসবে। তবে ভয় ওর গাটা হিম হয়ে গেল। তবে কি ঘরের মধ্যে কেউ ছিল? এখন ফুঁ দিয়ে নিভে দিলে সেই লোকটাই কি? হয়তো তক্তপোষের নিচে ঢুকে গিয়েছিল তখন, সেখানেই লুকিয়েছিল। এসে ওর চলে যাওয়াটা লক্ষ্য করেনি? নিশ্চয়ই তাই। কি সর্বনাশ! এ তো হিতে বিপরীত হলো। ওর হাত থেকে বাঁচতে গিয়ে একেবারে ওদের মুঠার মধ্যেই এসে পড়ল।
পকেটেতে দেশলাই পর্যন্ত নেই, যতদূর মনে পড়ে ব্যাগেও নেই। ব্যাগটাই বা কোথায়? চৌকিটা যে ঠিক কোন দিকে তাও মনে পড়েছে না। উহ, কি বদমাইশ লোকটা! ক্রুদ্ধস্বরে, হয়তো একটু ভীত কণ্ঠে অনিমেষ বলে উঠল, কে কে ওখানে? আলো জ্বালো বলছি শিগগির, নইলে ভালো হবে না, দেখিয়ে দেবো মজা। কি জানলে না? নিস্তব্ধ চারিদিক, কোথাও একটা জনপ্রাণী আছে বলে মনে পড়ে না। রহস্যময় সুগভীর স্তব্ধতা। ঘরে কি জানলা ছিল? তাও তো মনে পড়ছে না ছাই। জানলা খুলে দিলে তবু একটু নক্ষত্রের আলো আসে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকেও জানলা কোন দিকে মনে পড়ল না। আচ্ছা, একটু এগিয়ে গেলেও তো দেওয়াল, হাতড়ে দেখতে দোষ কি? পরক্ষণেই মনে পড়ল, আরে আচ্ছা বোকা তো সে, দৌড়টাই তো রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। ঘরের অন্ধকারের চেয়ে বরং বাইরের অন্ধকার ভালো, তারার আলো আছে। ব্যাগটা থাকগে, প্রাণে তো বাঁচুক। যেদিকে দৌড় দিয়েছে এইমাত্র সেদিকেই হাত বাড়ালো। কই সে দরজা? অথচ ও তো সবেমাত্র বন্ধ করে এ পাশে ফিরেছে আর আলো নিভেছে। তবে কেউ দিক ভুল করছে? দরজা এদিকে ছিল না। আন্দাজে আন্দাজে এগিয়ে যায় সে। ওইটুকু তো ঘর, দেওয়াল পেলে দেওয়াল হাতড়ে হাতড়ে খুললেই দরজা পাবে। শুধু ভয় হচ্ছে ওই লোকটা না এই সুযোগে পেছন থেকে মেরে বসে। কিন্তু উপায় বা কি? এদের কবলে যখন এসে পড়েছি, মরিয়া হয়ে এগোয় অনিমেষ। এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয়। 1, 2, এ কি? এ যে 20 পা হয়ে গেল। ঘরটা যতদূর আন্দাজ হয় 10-12 ফুটের বেশি হবে না লম্বায়। নেহাতি ছোট্ট ঘর, অথচ 20 পা মানে অন্তত 15 ফুট। আরও 2 পা, আরও 10, আরও 20। এ কি? সে মাঠে চলছে নাকি? কিরকম হলো? 40 পা ফেলার মতো ঘর তো নয়, কোনাকুনি হাঁটছে। তাতেই বা এত দূর হবে কি করে? তবু আরও কয়েক পা যায় সে। হয়তো চলতে চলতে কখনো গতি বেঁকে গিয়েছে, সোজা হয়ে হাঁটে আরও অনেকটা। না, তবু দেয়াল নেই। রহস্যময় অন্ধকার, অনন্ত শূন্যতা। বাইরে মুক্ত শূন্যতা নয়, 4 দেয়ালে চাপা, তবু তা অনন্ত। এইবার কপালে ঘাম দেখা দেয় অনিমেষে। এতক্ষণ ডাকাতের ভয়ে যা হয়নি এবার তাই হলো। পা দুটো কাঁপতে লাগলো থরথর করে, একেবারে যেন ভেঙে এলো। অসহায়ভাবে সেইখানেই বসে পড়ল। এ তার কি হলো? কি চক্রান্তে জড়িয়ে পড়ল সে? তবে কি সে লোকটা অশরীরী? সত্যি সত্যি সে কি তাহলে কোনো প্রেতজনীর মায়াতে এসে পড়েছে? বিহ্বল হয়ে অনিমেষ কি করবে? কোনো পথ যে দেখতে পায় না। ওই যে কারা আসছে না? হ্যাঁ, ওই তো কত লোকের পায়ের আওয়াজ। অন্তত 8-10 জনের কম নয়, কিংবা আরো বেশি। এই বাড়ির কাছেই আসছে। ওই তো দাওয়ায় উঠল। ও মশাই, শুনছেন? ও মশাই! গলা দিয়ে স্বর বেরোলো না, টাকরা শুকিয়ে গিয়েছে, গলা কাঠ। কিন্তু ওরাই যদি সেই ডাকাতের দল হয়, তা হোক, তবু তো তারা মানুষ। ভরসা হলো একটু অনিমেষে। তাহলে অন্তত এটা প্রেতের মায়া নয়। আহ, বাঁচা গেল। হ্যাঁ, ডাকাতি। নইলে ওরা এমন ফিসফিস করে কথা কইবে কেন? বহু লোক যেন পরস্পরের সঙ্গে ফিসফিস করে কথা কইছে। আরও লোক বাড়ছে, আরও বহু পায়ের শব্দ, অসংখ্য, অগণিত ফিসফিস করে কথা বলার আওয়াজ। এ কি? ওরা কি ঘরে ঢুকছে নাকি? কেমন করে ঢুকলো? ওর যে চারদিকে শব্দগুলো এগিয়ে আসছে, ওরই চারপাশে, খুব কাছে। খিলখিল করে চাপা হাসির শব্দ। অনেকে হাসছে, তবু শব্দটা খুব জোরে নয়। পা থেকে মাথা পর্যন্ত বরফ নেমে যায় দেহের মধ্যে। হাতে পায়ে আর কোনো সার থাকে না। আতঙ্ক যে এমন জিনিস তা অনিমেষ কল্পনা করেনি। মস্তিষ্ক শুদ্ধ যেন নিষ্ক্রিয় হয়ে আসছে। চিৎকার করবে, সাধ্য নেই। পালাবে, পথ কই? কিন্তু কিছু তো একটা করা উচিত। লোকগুলো যেন ওকে ঘিরে ধরেছে। তাদের নিঃশ্বাস
দূষিত, তীব্র, উষ্ণ নিঃশ্বাস ওর সর্বাঙ্গে। মনে পড়ে গেল লোকটার বর্ণনা। সেও তো এমনি ফিসফাস শব্দ শুনেছিল। তারপর সেই মৃতের পুনরুত্থান, সেই কঙ্কালের অভিযান, তারও অদৃষ্টে কি তাই হবে? সে তো কোনো দোষ করেনি, সে তো সাধনা করতে আসেনি শবের বুকের ওপরে চড়ে। অকস্মাৎ কে যেন হা হা করে হেসে উঠল তারই আশেপাশে কোথাও। তীক্ষ্ণ চড়া গলার যে হাসি, মনে হলো যেন তার পাশের অন্ধকারকে বিদীর্ণ করে ছড়িয়ে পড়তে চাইছে। আবার চারদিকে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে তারই দিকে। বহুক্ষণ ধরে সেই এক হাসির শব্দ ধ্বনিত আর প্রতিধ্বনিত হতে লাগলো তাকে ঘিরে। বিশ্রী তীক্ষ্ণ একটা উপহাসের হাসি। সেই হাসির জাল যেন তাকে চারদিক থেকে বেড়ে ধরেছে, আর নিস্তার নেই। প্রাণপণ চেষ্টায় মরিয়ার মতো চিৎকার করে উঠল একবার অনিমেষ, হে ভগবান, এ কি করলে? সত্যি তো, ভগবানের কথা তো তার মনে ছিল না। তাকে তো সে ডাকেনি, হে ভগবান, হে হরি বাঁচাও, হে রামচন্দ্র। আর কিছু মনে এলো না তার। গায়ত্রী মন্ত্রটা মনে আছে কি? হ্যাঁ আছে। পৈতেটা কোথায়? সুগভীর ক্লান্তি আর অসহ্য তন্দ্রায় চৈতন্য শিথিল হয়ে আসে তার। ঘুম যখন ভাঙল অনিমেষে, তখন সকাল হয়নি, কিন্তু ফর্সা হয়েছে একটু। খানিকটা সময় লাগলো তার সবটা মনে করতে। তারপর ধর্মড়িয়ে উঠে বসে ভালো করে চেয়ে দেখল সে বাসদানা বাড়ি ফাঁকা জায়গাটায় পড়ে ঘুমিয়েছে। সুটকেসটা খানিক দূরে একটা গাছতলায় পড়ে আছে। আরে সেই ঘরটা গেল কোথায়? যতদূর দৃষ্টি যায় কোথাও কোনো ঘরের চিহ্ন মাত্র নেই। সে কি বাস থেকে নেমে সেখানেই ঘুমিয়ে পড়েছিল? তাই হবে হয়তো সবটাই ওর স্বপ্ন। সে উঠে নদীতে গেল হাত মুখ ধুতে।